আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলের উপরে আলোচনা করার জন্য। তোমরা ভালো আছো নিশ্চয়। এই ক্রান্তিকালে আমরা সবাই অনেক চাপ এবং কষ্টের মধ্যে আছি। তারপরেও যেহেতু আমাদের স্কুল বন্ধ, বিধায় তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলোতে কিছুটাও তোমাদের উপকার হয় তাহলে আমরা খুশি হব আর কি। এই জন্যই কষ্ট করে তোমাদের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি পিরিজু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, দশম শ্রেণীর পড়াশোনা করে আলোচনা করে বললাম তৃতীয় অধ্যায় বল। প্রথমে বল কি? এই তৃতীয় অধ্যায় বল। এই বল কি? এই বল কি জানার আগে আমাদেরকে একটু ভালোভাবে বোঝা দরকার, জানা দরকার। আসলে বল এমন একটা বাহ্যিক কারণ, এমন একটা কারণ যা কোনো স্থির বস্তুর উপর যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটে, আর গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার গতিশীল অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যদি আমরা একটা স্থির বস্তু, এরকম একটা স্থির বস্তু আছে, এর উপর যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটা কি হবে? স্থিতিশীল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি হবে? বলের দিকে সরণ হবে। বল দিকে হবে সরণ হবে, অর্থাৎ গতিশীল হবে। আর যদি গতিশীল বস্তুর উপর আমরা প্রয়োগ করি তখন এই বস্তুটা কি হবে? গতির পরিবর্তন করবে, গতিশীল অবস্থার পরিবর্তন ঘটবে। এই কারণে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই বলের পরে তিনটা বল সম্পর্কীয় সূত্র আবিষ্কার করেছেন। এক নম্বর সূত্রটা আমরা পেয়েছিলেন যে প্রথম সূত্র ছিল এরকম, বাহির হতে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। প্রথম সূত্র হচ্ছে যদি বাহ্যিক কোনো বল বা বাহির কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তুটা থাকবে স্থির এবং গতিশীল বস্তু থাকবে গতিশীল। দুই নম্বর সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে। আর তিন নম্বর সূত্র আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা আজকে এই প্রথম সূত্রের উপর আলোচনা করব। এই প্রথম সূত্রের উপর আলোচনা করতে যে আমরা একটা জিনিস দেখেছিলাম যে জড়তা। কি দেখেছিলাম? জড়তা। জড়তা কি জিনিস? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা,
অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই যে তার নিজের অবস্থায় থাকার প্রবণতাটাকে বলা হয় জড়তা। দেখো, আমরা যদি এভাবে হাতের উপরে একটা বস্তু নিই, হাত ধরে টানি, তার দেখা যাবে হাতটা চলে এসে বস্তুটা এখনই থেকে গেছে, কারণ বস্তু তার নিজেও থাকছে। আমরা সাধারণত সবাই গাড়িতে চড়ি, বাসে চড়ি, যখন বাসটা দাঁড়িয়ে থাকে তখন কি হয়, আমরা বসে থাকি, যখন হুট করে বাসটা যখন সামনের দিকে মানে গতিশীল হয় তখন আমার পিছন দিকে ধাক্কা খায়। কারণটা হচ্ছে যে আমি যে বসে আছি, বসে থাকার সাথে আমার নিচের অংশটা বাসের সাথে লেগে আছে আর উপরের অংশটা ফ্রি আছে, ফলে উপরের অংশটা স্থির থাকতে চাই আর নিচের অংশটা বাসের সাথে চলে যায়, তাই আমরা পিছন দিকে ঝুলে পড়ি। আবার যখন গাড়ি চলতে যখন হঠাৎ করে ব্রেক করে, হঠাৎ করে ব্রেক করলে কি হয়, তখন আবার আমরা সামনের দিকে পড়ে যাই। এই সামনের দিকে চলে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের গোটা বডিটাই চলতে থাকে, হঠাৎ করে যখন বাসটা যখন থেমে যায় তখন নিচের অংশ থেমে যায়, কিন্তু সামনের উপর গতিশীল থাকতে চাই। আমরা এভাবে দেখেছিলাম যে কোনো কারণে বাস থেকে যদি আমরা কেউ চলন্ত অবস্থায় নামতে চাই, তা আমরা পড়ে যাই। কারণটা হচ্ছে একটাই, যে আমার সামনেকার অংশ গতিশীল থাকে, কিন্তু পাটা যখন মানুষের সাথে পড়ে তো সেইটা কিন্তু থেমে যায়, স্থিতি হয়ে যায়, বিধায় আমরা পড়ে যাই। এটা যে জড়তা। এই জড়তা কি? তাহলে জড়তা হচ্ছে এই ধরনের একটা কারণ, যে বল প্রয়োগ না করা পর্যন্ত, বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। বস্তুর এই বৈশিষ্ট্যকে বলে জড়তা। দেখো, প্রথম সূত্র এবং জড়তার সূত্রের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এখানেও বল প্রয়োগ, এখানেও বল প্রয়োগ। ফলে বস্তুর প্রথম সূত্র, বলের প্রথম সূত্র এবং জড়তার সূত্রের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। নিউটনের প্রথম সূত্র এবং জড়তার সূত্রের মধ্যে দেখি এখানেও বল, এখানেও বল, বিধায় আমরা জড়তার প্রথম সূত্রের একটা অংশ হিসাবে ধরে নিতে পারি। জড়তা সাধারণত দুই প্রকার। জড়তা কয় প্রকার? জড়তা দুই প্রকার। এক নাম্বার যে স্থির জড়তা, স্থির জড়তা, আর দুই নাম্বার হচ্ছে গতিশীল জড়তা। এক নাম্বার স্থির জড়তা, দুই নাম্বার গতিশীল জড়তা। দুইটা জড়তা। এই যে বস্তুর যে স্থির থাকার প্রবণতা সেটা হচ্ছে স্থির জড়তা, আর গতিশীল বস্তুর যে গতিশীল থাকার প্রবণতা সেটা হচ্ছে গতিশীল বা গতি জড়তা। তাহলে স্থির জড়তা আর গতি জড়তা, গতিশীল না, গতি জড়তা। এটা স্থির জড়তা আর এটা হচ্ছে গতি জড়তা। এখন আমরা লক্ষ্য করি যে বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান এবং বেগের পরিবর্তন ঘটছে। আমি দেখলাম এখানে একটা বস্তু ছিল, যখন আমি বল প্রয়োগ করেছিলাম তখন বস্তুটা এখানে চলে স্মরণ হয়েছিল। গতি হলেই সেটা স্মরণ ঘটবে, ফলে গতি, বল প্রয়োগের ফলে গতি এবং অবস্থান, এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেল। এই যে অবস্থান এবং বেগ ঘটেছিল, এই বেগ সম্পর্কিত বল প্রয়োগের ফলে যে অবস্থান পরিবর্তন হয় এবং বেগের পরিবর্তন হয়, সেটাই আমরা এখন লেখচিত্রের মাধ্যমে দেখব। একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা। দেখো,
এই একটা গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে এটা হচ্ছে অবস্থান, এই দিকে হচ্ছে অবস্থান আর এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে বেগ আর এদিকে সময়। দেখো এখানে 0, এখানে যদি 0 হয়, এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম মান করতে পারি, আমরা এখানে t1 সেকেন্ড ধরতে পারি, এখানে t1 সেকেন্ড, যে t1 সেকেন্ড, তারপর আবার 1 2 করতে 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 এখানে ধরো t2 সেকেন্ড, এখানে একটা বস্তু এখানে ছিল, তারপরে এই t1 পর্যন্ত এই অবস্থাতেই ছিল, t1 এ যে বস্তুটা বেগ প্রাপ্ত হলো, তারপরে আবার t2 থেকে একই অবস্থান থাকলো। এখানে ঠিক একইভাবে আমি যদি এটাকে t1 সময় ধরি, এটা যদি আমি t2 সময় ধরি, এখানে একটা বস্তু ছিল, এই পর্যন্ত গেছিল, তারপর এইভাবে যে আবার এভাবে গেছিল। এখন দেখো যে এখানে এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি, যে এখানে বস্তুটা ছিল, সময় অতিবাহিত হচ্ছিল, কিন্তু বস্তুটার অবস্থান ওখানেই ছিল। তার মানে এখানে বস্তুটার কোনো বেগ ছিল না। কি ছিল না এখানে? এখানে কোনো বেগ ছিল না, ছিল না, ওই অবস্থানেই ছিল। t1 সময়ে আমি একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটি গতিশীল হলো, তারপরে অবস্থার পরিবর্তন হতে হতে এই অবস্থায় গেল। কোথায় গেল? এখানে গেল। t1 মুহূর্তে আর একটা বল প্রয়োগ করে বস্তুটাকে থামিয়ে দিয়েছি। তাহলে এখানে ছিল যে সমবেগ। কি ছিল? এখানে ছিল সমবেগ, এই অবস্থায় ছিল বস্তুটা সমবেগ। তারপর আবার এই মুহূর্তে আমি বল প্রয়োগ করে বস্তুটা থামিয়ে দিয়েছি, সময়ের অতিবাহিত হচ্ছে, কিন্তু বস্তুটা ওই অবস্থানে থেকে গেছে, ওই অবস্থানে থেকে গেছে। ভালোভাবে লক্ষ্য করো, এই অবস্থানে থেকে গেছে। তাহলে এটা ছিল সমবেগ, এখানে ছিল সমবেগ, কিন্তু এখানে বল প্রয়োগ করার পর আমি তো ছেড়ে দিয়েছিলাম, মুহূর্তের জন্য বল প্রয়োগ করেছিলাম, তারপরে ছেড়ে দিয়ে এই বস্তু সমবেগে যেতেছিল, এখানে আবার মুহূর্তের মধ্যে বল প্রয়োগ করে বস্তুটাকে থামিয়ে দিয়েছিলাম, বিধায় আর অবস্থানের পরিবর্তন ঘটেনি, সময় অতিবাহিত হচ্ছে, অবস্থানের পরিবর্তন ঘটেনি। তাহলে এখানে কিন্তু কোনো বল প্রয়োগ হয়নি, এখানে কোনো বল প্রয়োগ, এখানে বল প্রয়োগ হয়নি, এখানে কোনো বল প্রয়োগ হয়নি। বল প্রয়োগ কোথায়? এখানে, এখানে বল প্রয়োগ করে আমি গতিশীল করে দিয়েছি, আর এখানে বল প্রয়োগ করে আমি স্থির করে দিয়েছি। তাহলে দেখো যে আমাদের বলের সাথে বেগের একটা সম্পর্ক আছে। আবার এখানে এই বস্তুটা সমবেগে চলছিল, এখানে কি বেগে চলছিল? এখানে সমবেগে চলছিল, সমবেগে চলছিল। যখন আমি এখানে বল প্রয়োগ করলাম, তখন দেখছি যে এটা একটা বেগে চলতে আছে। এখানে কিন্তু আমি বল প্রয়োগ করছি, এখানে কিন্তু আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি। ফলে যতক্ষণ ধরে বল প্রয়োগ করছি,
ততক্ষণ বেগের পরিবর্তন হচ্ছে। তারপরে এই মুহূর্তে যে আমি বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, ফলে বস্তুটা কি হয়েছে, স্থির অবস্থানে হয়ে গেছে। স্থির অবস্থানে মানে সরি সমবেগে চলতে আছে। এর গেছে এখানেও সমবেগে চলছে। যখনই আমি এখানে বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, সে গেল, তার গতির পরিবর্তন হচ্ছে না, মানে এখানে ত্বরণ নাই, এখানেও ত্বরণ নাই, সমবেগে চলছে। আর এখানে দেখছি যে বেগের সাথে আমার বলের একটা সম্পর্ক আছে। ফলে বল প্রয়োগ করা বস্তুর অবস্থান এবং বেগের যে পরিবর্তন হয় তা আমরা লেখার মাধ্যমে বুঝলাম বা ভালো করে দেখলাম। এখানে বল আমরা পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে বল প্রয়োগ করে থাকি, বল সম্বন্ধে অনুভব করে থাকি। মৌলিক বল কিন্তু আছে চারটা আমাদের। সেই চারটা মৌলিক বল হচ্ছে, একটা হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, চৌম্বকীয় বল। দুর্বল নিউক্লিয় বল। আর চারটে সবল নিউক্লিয় বল। এই বল, চারটা বল আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই। এই চারটে হচ্ছে আমাদের মৌলিক বল। এই মৌলিক বলের মধ্যে আবার এই যে এই 2 নাম্বার আর 3 নাম্বারকে আমরা একসাথে ইলেকট্রোউইক বল বলে থাকি। আমরা 3টা বলও বলতে পারি, যে 4টা মৌলিক বলকে আমরা 3টা নামে আখ্যায়িত করতে পারি। এখন এই যে বল প্রয়োগের ফলে বস্তুর যে সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থার সৃষ্টি হয় সেটা আমরা দেখব। বল প্রয়োগের ফলে বস্তুর সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থা। এরকম একটা মনে করি একটা বলকে আমি এখানে ঝুলাই দিলাম, তাহলে এটা টানটা কোন দিকে হবে, টানটা হবে উপর দিকে। আবার এই যে ভূমি আছে, ফলে ভূমি কি করবে, ওয়েটটা নিচের দিকে হবে, ভূমি তার জি দ্বারা তাকে আকর্ষণ করবে, ডাব্লিউ সমান কেজি। তাহলে এম এর ভর আছে এবং জি টানছে, তাহলে এইদিকে হবে। ফলে এই 2টা বল একভাবে কেটে যাবে, যে লব্ধি বল হয়ে যাবে 0। যখন লব্ধি বল কি হবে 0 হয়ে যাবে, তখন এই বল থাকবে সাম্যাবস্থায়। কি থাকবে, সাম্যাবস্থায়। আমরা জানি যে একাধিক বল যখন কি হয়, একাধিক বলের মান যখন বা লব্ধি যখন 0 হয়ে যায়, একাধিক বলের লব্ধি যখন 0 হয়, তখন সেটাকে আমরা বলি, কি বলি আমরা, যে সাম্যাবস্থা হবে। কি বলবো আমরা, সাম্যাবস্থা। আর একাধিক বলের লব্ধি যদি 0 না হয়, যেমন ধরো যে এরকম একটা বস্তু আছে, এরকম আছে, টানটা আছে এইদিকে, কিন্তু ওয়েটটা আছে এইদিকে, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো অসাম্য বল। সহজ কথা, যখন আমরা একটা বস্তুকে এভাবে ঝুলিয়ে দেব, তখন স্থির থাকলে সেটা সাম্যাবস্থা বল, মানে উপর দিকে টান এবং নিচের দিকে যে আকর্ষণ বল, সেটা যখন 0 হয়ে যাবে, বস্তুটা স্থির অবস্থায় থাকবে, তখন সেটাকে বলবো আমরা সাম্যাবস্থা। আর যখন এটা দুলতে থাকবে, তখন সেটাকে বলবো আমরা অসাম্যাবস্থা। একবারে সহজ ভাবে। এখন আমরা এই সাম্যাবস্থা অসাম্যাবস্থার মধ্যে যে কাজ হচ্ছে ভর, বস্তুটির ভর। যদি আমরা এটাকে কি করে দুলাই, তাহলে কি হবে, বেগ, এখানে বেগ কাজ করবে, তাহলে কি হবে, ভর এবং বেগ পাবো। আর এই ভর বেগের গুণফলকে আমরা বলি ভর বেগ। এখন আমাদের বিষয় হচ্ছে ভর বেগ নিয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা করব,
ভরবেগ নিয়ে আমরা আলোচনা করব। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে আমরা বলতে পারি যে একটি বস্তুর যদি ভর হয় 10 কেজি এবং ওই বস্তুটা যদি তার বেগ যদি হয়, ওই বস্তুর বেগ যদি হয়, বেগ ভি সমান আর এম সমান যদি হয়, এম সমান ভর বেগ ভি সমান যদি হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা ভরবেগ সমান কি বলবো? ভরবেগ, এই ভরবেগকে আমরা পি দ্বারা সূত্র করছি। পি সমান হবে এম ভি সমান 10 ইন্টু 20 সমান হবে 200, ভরবেগ হবে 200 কেজি মিটার পার সেকেন্ড। 200 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি পেলাম? ভরবেগ পেলাম। এই ভরবেগের আমরা যে কোনো বস্তু যদি ভর জানা থাকে আমাদের আর বেগ জানা থাকে, তাহলে আমরা ভরবেগ বের করতে পারবো। এখন এখানে আমরা তিনটা রাশি পেয়েছি, একটা পি, এম আর ভি। এই তিনটা যে কোনো দুইটা জানা থাকে তাহলে আমি আরেকটা মান বের করতে পারবো। এভাবে আমি যে কোনো অঙ্ককে আমি করতে পারি। তারপরে দেখো যে এর আবার মাত্রা বের করা যায়, ভরবেগের মাত্রা। ভরবেগের মাত্রা, এখন বেগ জানো যে ভর হচ্ছে ভর এম, এম হচ্ছে এটা ম্যাসের প্রথম অক্ষর বড় এম। আর বেগ কি? বেগ সমান কি জানো? বেগ সমান সরণ বাই সময়। সরণটা কি? লেন্থ। আর টাইম সমান যে টাইম টি। তাহলে আমরা ভরবেগ এই পি কে যদি আমরা মাত্রা দিয়ে লিখি তাহলে কি পাবো? ভরকে পাবো বড় এম, এল পার টি। এটা হচ্ছে আমাদের মাত্রা। তো দেখো আমরা এই কি পেয়েছি? পি ইকুয়াল টু এম ভি। এই তিনটার যে কোনো একটা মান যদি আমরা, যে কোনো দুইটা মান জানা থাকলে আমরা সেটা কি পারবো? আমরা মান বের করতে পারবো। ভরবেগ বের করতে পারবো, ভর এবং বেগ জানা থাকলে। তারপরে যদি আমাদের বেগ জানা থাকে, ভরবেগ জানা থাকে, তাহলে আমরা ভর বের করতে পারবো। যদি ভর জানা থাকে, ভরবেগ জানা থাকে, তাহলে আমরা কি পারবো? বেগ বের করতে পারবো। ঠিক একইভাবে আমরা যে কোনো রাশি আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। তো আমরা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং তোমরা বাসাতে এটাও অঙ্ক করবা যে তোমার ভর এর সমান 60 কেজি হলে এবং বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড হলে তোমার ভরবেগ কত? ভরবেগ কত? এই অঙ্কটা তোমরা বাসায় করবা।